প্রথম আমি বোধ শক্তিহীন হয়ে গেছিলাম সত্যি। তো যখন আমি আমার নিজেকে খুঁজে পেলাম তখন আমার মনে হলো যে আল্লাহ আমি মরে গেলাম না কেন, আমি মানে তখন আমার কাছে মৃত্যুটাই মনে হচ্ছিল যে শ্রেয়, যে এই ঘটনার চাইতে আমার কাছে আমার মৃত্যুটাই বেশি। আমি যদি মরে যাই তাহলে আমি একটা অপরাধীর তকমা নিয়ে মারা যাব। আর জেলের মধ্যে মৃত্যু একটা কষ্টকর জিনিস। আমার সাজা খেটে বের হয়েছি, তারপরে মানুষ আমাকে খোঁচাচ্ছে, কষ্ট দিচ্ছে, রক্তাক্ত করছে যে তুমি তো এইটা করছিলে। আমার একাডেমিক কোয়ালিফিকেশন ছিল ইন মাই ফিল্ড, কিন্তু অন্যান্য ফিল্ড সম্পর্কে আমি মোটামুটি বোধহয় একটু অজ্ঞই ছিলাম, যার মূল্য আমাকে এভাবে চুকাতে হয়েছে। আমার যখন মনে হচ্ছিল যে মরে যাই এরকম মনে হচ্ছিল, কিন্তু মরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে কারাগারটি এমন ভাবে তৈরি যাতে কোনো বন্দী আত্মহত্যা করতে না পারে। মানে যেদিন ঝগড়া ছাড়া ঘুম ভাঙতো, আজকে কি জানি নাই মানে ঝগড়ার শব্দ নাই কারাগারে, কি কেমন কথা। আমাদের জীবনটায় কত রকমের সমস্যা থাকে, কিন্তু একটা বিষয় সবসময় থাকে, সেটা হচ্ছে আমাদের শারীরিক সমস্যা, আর সেটার সাথে মানসিক সমস্যাও থাকে। কিন্তু আমরা জীবনে শারীরিক সমস্যাকে যতটা গুরুত্ব দেই, মানসিক সমস্যাকে ততটা গুরুত্ব দেই না। তো এটাকেও গুরুত্ব দেওয়া উচিত, কারণ মানসিক সমস্যা আমাদেরকে যতটা অসুস্থ করবে, অন্য অসুখ কিন্তু ততটা অসুস্থ করে ফেলে না যদি না সেটা টেক কেয়ার করি। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের সাইকো ল্যাবে। আছি ফজেইন আপনাদের সাথে, এবং আজকে যার সাথে আমরা এই মানসিক স্বাস্থ্য এবং মনের রোগ নিয়ে কথা বলবো, তিনি মনের রোগী না, কিন্তু তিনি একজন ভীষণ ভালো চিকিৎসক, তিনি একজন ভালো লেখক, এবং সেই সাথে তিনি তার জীবনের একটা বিশেষ সময় কাটিয়েছেন বন্দিনী হিসেবে। আছেন আমাদের সাথে আমাদের অনেক ভালোবাসার এই সময়ের ভেরি ভাইরাল ডক্টর সাবরিনা মিষ্টি। অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। আর আমি যখন আপনাকে অনলাইনে দেখি আমি খুব ইন্সপায়ার্ড হই, এবং আমার যখন খুব মন খারাপ থাকে বা আমার খুব মানে মানসিকভাবে আমি একটু দুর্বল থাকি, তখন আমি যখন আপনার কথা শুনি, আপনাকে দেখি, আমার মনে হয় যে আমি খুব পাওয়ার পাই ওই সময়টা। আই এম অনার্ড ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে খুব আদরে একটা মেয়ে যে বড় হয়েছে ছোটবেলা থেকে। আমি যদিও ছোটবেলার গল্পটা শুনবো, কিন্তু তারপরেও যেটা আমি ইন্ট্রোডাকশনে বলতে চাই, যে মানুষটা খুব আদরে বড় হয়েছে, যে মানুষটার জীবনের খুব সুন্দর সময় কাটিয়েছে, একটা এ গ্রেডের জব করেছে, এবং সাডেনলি তার জীবনটা একটা খাঁচার মধ্যে ঢুকে গেল, সেই সময়টার গল্পটা আমরা শুনবো। কিন্তু তার আগে শুনতে চাই ছেলেবেলাটা। ছেলেবেলা আদরে ছিলাম, এটা সত্য। মানে যেহেতু আমরা দুইটা মাত্র বোন এবং আমি বড় সন্তান, আদরে ছিলাম, তবে শাসনটাও প্রবল ছিল। আচ্ছা। যে কারণে আমার মনে হয় যে শাসনটা একটা জিনিস তৈরি করেছে, যে মানে অল নেগেটিভিটিসের বিরুদ্ধে কোপ আপ করার যে একটা স্ট্রেংথ, এটা কিন্তু তৈরি করেছে। মানে আমি এখন বুঝি যে শাসনের একটা ভূমিকা আছে। শুধু যদি আমার সাথে আদরই করা হতো, মানে আমার বাবা মা যদি শুধু আদরই করতেন, তাহলে মনে হয় আমার এত একটা অ্যাডভার্স কন্ডিশনে আমার সার্ভাইভ করাটা আসলেই টাফ হতো। তো যেহেতু ওই যে বাবা মার মানে মোটামুটি কড়া শাসন, সেই সাথে আবার মারধরও তো আছে, মানে এটা ছিল ছোটবেলায়, আমাদের ছোটবেলায় তো ছিলই। কার মায়ের বেশি ছিল, মা না বাবার? মানে পড়তে বসতাম, মানে আম্মা বসতেন, জোরে জোরে পড়তে হতো। আম্মা কিন্তু খালি হাতে থাকতেন না, হাতে স্কেল থাকতো, চিরুনি থাকতো, তারপরে হচ্ছে যে আরো যত ইনস্ট্রুমেন্টাল মাইট। আর মাঝে মাঝে রান্না করার সময় খুন্তি হাতে দৌড়ায় আসতেন, এই পড়ার শব্দ শুনছি না কেন, মানে এরকম সব ধরনের ইনস্ট্রুমেন্টাল মাইট। এমনকি একদিন হাতে চাবি ছিল, সে চাবির মাইরও খেয়েছি। তো আমি বলবো যে শাসনটা জরুরি, কারণ একটা বাচ্চার মেন্টাল মেকআপ কিন্তু খুব জরুরি সবকিছুর সাথে কোপ আপ করার জন্য। তো আমার মনে হয় যে এটারও একটা ভূমিকা আছে। ছেলেবেলায় মানে পড়াশোনায় খুব কি ভালো ছিলেন নাকি একটু মিডিয়াম? না, আমি ফাটাফাটি টাইপের ভালো স্টুডেন্ট ছিলাম। তাই বলে আমি বলবো না যে আমি খুব মেধাবী ছিলাম। আচ্ছা, আমি খুব পরিশ্রমী ছিলাম। মানে ওই যে বললাম, ইনস্ট্রুমেন্টাল মাইরের ভয় সারাক্ষণ পড়তে হতো। আমার 2 সেট বই, মানে একটা বছরে 2 সেট বই কেনা লাগতো, কারণ পড়তে পড়তে ঝুরঝুরা হয়ে যেত। নিউজ প্রিন্টের বই তো ইউজুয়ালি ছিল আমাদের,
তো একদম বই নষ্ট হয়ে যায়, আবার কিনতে হতো। ম্যাথস করবো কি, ম্যাথস সবই মুখস্থ হয়ে গেছে করতে করতে, মানে এতই করতাম, এতই পড়তাম। দুই বোনের মধ্যে মানে বেশি দুষ্টু ছিল কে? দুষ্টু আমরা কেউই ছিলাম না, তবে আমি খুব শান্ত ছিলাম আর ও একটু রাগী স্বভাবের ছিল। আচ্ছা, মানে একটু গম্ভীর। একটু গম্ভীর। আচ্ছা, এই যে পড়াশোনায় তো আমি তো অনেক প্রোগ্রাম দেখেছি আপনার, সেখানে দেখেছি মানে পড়াশোনায় আপনি অলওয়েজ ভালোই ছিলেন, এবং সে কারণেই কার্ডিওলজির মতন একটা কঠিন বিষয় নিয়ে আপনি ডক্টর হয়েছেন। সেই জায়গায় এসে মানে সেই রকম একটা জায়গা থেকে আপনি এরকম খুব আনন্দময় একটা মানুষ কিভাবে হলেন, মানে এরকম সিরিয়াস একটা বিষয়ে ডক্টর হওয়ার পরেও? মানে আমি যে খুব আনন্দ থাকি সবসময় তা কিন্তু না, মানে আর আমি প্রত্যেকটা ব্যাপারে সিরিয়াস। আমি যেটা করি, যেমন আমি যখন কোনো রিলস বানাই তখনও সেই ব্যাপারে আমি এক্সট্রিমলি সিরিয়াস, বা যখন আমি কোনো আমার রান্না করে কোনো ভিডিও আপলোড করি সেই ব্যাপারেও আমি সিরিয়াস। মানে আমার কাছে মনে হয় যে যেটা যখন করবে তার একটা ডিভোশন এবং এক্সট্রিম ডেডিকেশন না থাকলে সেই কাজটা ভালো হবে না। আমি মনে করি যেমন আজকে আমি কার্ডিয়াক সার্জন, অনেকেই আছেন হয়তো বিয়ের পরে জব করছেন না, হয়তো হোম মেকিং নিয়ে কাজই করছেন, কিন্তু সেই কাজটাতেও তাকে ডিভোশন লাগা উচিত। আছে না অনেকে হচ্ছে যে হয়তো কোনো কাজ করছে না কিন্তু সংসারেও মন নাই। আচ্ছা, মানে কোনো রকমে করা যাবে না। হ্যাঁ, কোনো রকমে কিছুই না, সবকিছু মানে there is no easy way to success। প্রত্যেকটা জিনিসে যদি ফোকাস রাখে তাহলে মনে ভালো হয়। আমাদের সবারই আসলে এই ব্যাপারটা মনে রাখা উচিত। কিন্তু আমরা যখন চিন্তা করলাম যে আমরা সাইকো ল্যাব করব, তখন আমাদের প্রথম মাথায় ছিল যে ডিপ্রেশন, এটা এখনকার মানুষদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে, কিশোরী থেকে শুরু করে বড়দের মধ্যে পর্যন্ত ডিপ্রেশনটা অনেক বেশি। এবং এই ডিপ্রেশনের রোগী যারা, তারা তাদের আশেপাশের কাউকে বলতে পারে না, আবার বললে দেখা যায় যে তাদেরকে হয়তো হিউমিলিয়েট করছে অনেক ক্ষেত্রে, আবার সাইকিয়াট্রিস্টের কাছে যাবে কিংবা সাইকোলজিস্টকে দেখাবে, বলবে যে পাগল হয়ে গেছে। আপনার সাথে আজকে এই গল্পে আসার কারণ হচ্ছে আপনি যেই সময়টা থেকে আপনার জীবনের স্বাভাবিক জায়গা থেকে আপনি চলে গেলেন একটা অস্বাভাবিক জায়গায়, যেখানে আপনার যাওয়ার কথা না, কিন্তু আপনি গিয়েছেন। যখন আপনার প্রথম ঘটলো এই ঘটনাটা, সেদিনের সেই মুহূর্তের ফিলিংসটা একটু করে আমাকে বলবেন। আমার সাথে যেটা ঘটেছে, মানে কেউ যারা ধরেন হ্যাবিচুয়াল অপরাধী, মানে যারা আছে না যে কিছু মানুষ যে কিছু অপরাধের সাথে, যেমন ড্রাগ অ্যাবিউজ অথবা ড্রাগ ব্যবসা বা এগুলোর সাথে, অথবা কোনো থিফিং, এগুলোর সাথে জড়িত থাকে, তাদের কাছে কিন্তু জেলে যাওয়াটা অতটা মানে হয়তো ভয়ানক না, কিন্তু যারা আমাদের মতো খুব সাধারণ মানুষ, তাদের কাছে এই জিনিসটা এতই ভয়ঙ্কর যে এর চেয়ে বোধহয় মৃত্যুটাও স্বাভাবিক। যে আমার যেটা মনে হয়েছে যে আমি যদি এই ঘটনা, তখন আমার মা আমেরিকায়, তো আমার মা যদি শুনতেন যে আমি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছি, তাহলেও হয়তো উনি ততটা অবাক হতেন না, কারণ আই ইউজ টু ড্রাইভ। তো যতটা তিনি অবাক হয়েছেন এই ঘটনাটাতে, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে যে কিনা কার্ডিয়াক সার্জন, সে জেলে চলে গেল, মানে এটা তো কল্পনার বাইরে, অকল্পনীয়। অবশ্যই অবশ্যই। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু মানে শুধু জেলে যাওয়াটা না, মানে আই হ্যাভ লস্ট এভরিথিং, বিকজ আমার জব, সেটা যেটা আমি মানে সাময়িক বরখাস্ত হতে, আমার আরেকটা বড় জিনিস হচ্ছে আমার সংসার তো গেছেই, এবং সম্মান। একটা মেয়ে কিন্তু এই সমাজে তিলে তিলে একটা জায়গায় মানে যাওয়াটা কিন্তু খুবই কঠিন, ধাপে ধাপে, মানে অনেক স্ট্রাগল করে সেখান থেকে ধপ করে পড়ে, মানে আমি যখন তাকালাম আমার আশেপাশ অন্ধকার, কেউ নাই, কিচ্ছু নাই। আমার মা আমেরিকায়, কারণ আমি ছোটবেলা থেকে খুব মায়ের সাথে। উনি আমেরিকায় ছিলেন কেন? আমার মা আমেরিকা চাকরি করতেন। আচ্ছা, মানে কিছু নাই, সবকিছু আমি অন্ধকার দেখছি। তো ওই সময়টা আমি তো মনে হয় প্রথম, মানে তারপর রিমান্ড, তারপরে হচ্ছে কারাগার। তো প্রথম আমি বোধ শক্তিহীন হয়ে গেছিলাম সত্যি। তো যখন আমি আমার নিজেকে খুঁজে পেলাম, তখন আমার মনে হলো যে আল্লাহ, আমি মরে গেলাম না কেন, আমি মানে তখন আমার কাছে মৃত্যুটাই মনে হচ্ছিল যে শ্রেয়, যে এই ঘটনার চাইতে আমার কাছে আমার মৃত্যুটাই বেশি।
তারপর যখন আমি আমাকে নিজেকে আস্তে আস্তে ফিরে পেতে শুরু করলাম, তখন আমার মনে হলো যে না, আমাকে তো হারলে চলবে না, আমাকে ফাইট করতে হবে এই সময়টা পার করার জন্য। কারণ আমি যদি মরে যাই তাহলে আমি একটা অপরাধীর তকমা নিয়ে মারা যাব। আর জেলের মধ্যে মৃত্যু একটা কষ্টকর জিনিস। এই অনুভূতিটা কখন হলো যে না আমাকে ফাইট করতে হবে? এইটা কোন সময়টা মানে ইউ স্টার্টেড টু ফিল? হ্যাঁ, আমি এটা একটা মানে আমার যখন মনে হচ্ছিল যে মরে যাই এরকম মনে হচ্ছিল, কিন্তু মরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে কারাগারটি এমন ভাবে তৈরি যাতে কোনো বন্দী আত্মহত্যা করতে না পারে। আচ্ছা, যেমন হচ্ছে টয়লেটের দরজা অর্ধেক করে কাটা, কোনো ধরনের শার্প জিনিস ওখানে ইউজ করা নিষিদ্ধ। আচ্ছা, ওখানে কোনো মিরর নাই। আমি কিন্তু ওখানে কোনো মিরর দেখতে পারতাম না, কেউই দেখতে পারে না। মানে যে ক বছর ওখানে থাকতে হবে কেউ নিজের চেহারা দেখতে পারে না, কোনো স্কোপ নাই মিরর দেখার। কারণ মিরর দিয়ে যদি কেউ আবার কিছু করে, ফ্যানগুলো এত উঁচুতে, কেউ হ্যাং করার সুযোগ নাই, মানে কোনোভাবেই সুযোগ নাই। এবং সর্বক্ষণ পাহারা থাকে যে কে কোনো ড্রাস্টিক কিছু করবে। তো ওই জন্যই হয়তো করতে পারিনি। আর তাছাড়া মানে আসলে আত্মহত্যা একটা মহাপাপ, এটা আল্লাহর তরফ থেকে একেবারে নিষিদ্ধ। তো সে কারণেই বোধহয় সেটা করি নাই, কিন্তু মনে অনেকবারই হয়েছে। আমি এটা বললে এটা এখন মিথ্যে বলা হবে যে আমি এরকম চিন্তা আমার মাথায় আসছে। কিন্তু পরে হঠাৎ করে একটা ঘটনা, আমাদের কারাগারে একজন মহিলা রক্ষী, তো সেই মহিলা রক্ষী মানে একটু বয়স্কই, ধরেন অ্যারাউন্ড 42-43 এরকম, একটু সিনিয়র। তো আমি জানলাম যে সে অনেক বছর শি ওয়াজ ট্রাইং ফর আ বেবি, তার বাচ্চা হচ্ছিল না। তারপর অনেক বছর পর, মানে বিয়ের 12 বছর পর শি কনসিভড, তার বাচ্চা হলো। বাচ্চার বয়স যখন 6 বছর, তো বাচ্চা খেলতে গিয়ে দেখা গেল কি যে মানে তখন শীতকাল, আগুনের কিছু ম্যাচ দিয়ে খেলতেছিল বাচ্চারা, সেই আগুন তার জামায় লেগে গেল। বাচ্চার জামায়। আচ্ছা, বাচ্চারা খেলছিল, সেই আগুনে বাচ্চার কাছে সোয়েটার পরা ছিল। মুহূর্তে বাচ্চার ভীষণ ভয়ানক ভাবে সে বার্নড, বাচ্চাটা মারা গেল। আপনি চিন্তা করেন যে মানে আমার বলতেও আমার চোখে পানি আসতেছে যে সে আর কি বলতেছে যে এত কিছুর পরে তার একটা বাচ্চা, মানে এত অ্যাভেটেড একটা বাচ্চা, সেই বাচ্চাটা মানে সবার বাচ্চাই তো সবার কাছে খুব আদরে, তারপরে তার একটা মাত্র সন্তান, এবং এত কিছুর পরে, অনেক ট্রিটমেন্টের পরে সেই বাচ্চার এভাবে বার্ন হয়ে খেলতে গিয়েছে, কোনো অসুখ হয়েও না, কিছু না। হ্যাঁ, এইটাকে একটা মা মেনে নিতে পারে? তো যখন আমি এটা দেখলাম না, তখন আমার মনে হলো যে না, এই মা যদি বেঁচে থাকতে পারে এইটার পরে, আমি তো বেঁচে আছি, আমি তো ব্লেসড, আমার সামনে সুযোগ আছে। আমি যদি বেঁচে থাকি, আই ক্যান ফাইট টু প্রুভ মাইসেলফ। কিন্তু আমি যদি মরে যাই, আমি একটা অপরাধী তকমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব। সবাই ভাবে ও একটা অপরাধ করছিল, তো তাই আত্মহত্যা করে শেষ। তো এই জন্য ওই দিন আমি ভাবলাম যে না, আমার চেয়েও কষ্টে কেউ না কেউ আছে, আমার চেয়েও খারাপ ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে, হ্যাঁ, আমি একা না, তো আই শুড ফাইট। তো এই জিনিসটাই আমাকে ইন্সপায়ার করলো যে না, আমাকে বেঁচে থাকতে হবে। কি সুন্দর একটা উপমা। মানে একজন মানুষকে যখন আমরা দেখি যে আমার চাইতেও কষ্টে সে যাচ্ছে, তার চাইতে বেশি কষ্ট আমার হতে পারে না, সেই মুহূর্তটা কিন্তু আমাকে ওই জায়গা থেকে টেনে তুলে নিয়ে আসলো। এইখানে আমার মনে হয় একটা কথা বলাই উচিত, যে আমরা মাঝে মাঝে গোপন করি না, যে না আমার দুঃখটা আমি বলবো না, আমার কষ্টটা আমি বলবো না, কিন্তু আমরা যখন শেয়ার করি, একজনের কষ্ট আরেকজন যখন শেয়ার করি, তখন কিন্তু আরেকজনের বাঁচার পথটা কিন্তু সে তৈরি করে দিচ্ছে। তবে এখানে একটা ব্যাপার আছে যে আপনাকে আগে ডিসাইড করতে হবে, যেটা আমি সবার ক্ষেত্রে বলছি, যে কার সাথে আপনি শেয়ার করছেন। রাইট। আপনি যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট মানুষের সাথে শেয়ার না করেন, কদিন পরে সে আপনার এই উইকনেসটা নিয়ে আপনাকে এমনভাবে ট্রোল করা শুরু করবে, এটাকে স্প্রেড করবে, মজা নিবে। তখন হবে কি, তখন আপনার ডিপ্রেশনটা আরও বেড়ে যাবে। অনেক ডিপ্রেশনের কারণে কিন্তু এটা, আমরা কিন্তু অনেক কিছু ভুল মানুষকে শেয়ার করি। হ্যাঁ, তো ওই ম্যাচুরিটিটা থাকতে হবে যে আমি শেয়ারটা কার কাছে করছি। সবচেয়ে ভালো হয় যে যাদের বাবা মা বেঁচে আছেন, বাবা মার সাথে শেয়ার করা। কারণ বাবা মা সাধারণত সন্তানের ক্ষতকে আর কখন মানে বাড়িয়ে দেন না, কিন্তু
বেশিরভাগ মানুষই অন্যের ক্ষতকে বাড়িয়ে দেয়। কারণ আমি নিজে যখন এই ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি, আমি দেখেছি যে, বা এখনো যাচ্ছি, বা আমি ফাইট করছি যে আমি কিভাবে আমি দাঁড়াবো। আমি কিন্তু মানে একটা এপিসোড পার করে এসেছি, আমি কিন্তু আমার সাজা কেটে এসেছি। তারপরেও তাহলে তো এখন আমি তো আমার সাজা কেটে বের হয়েছি, তারপরে মানুষ আমাকে খোঁচাচ্ছে, কষ্ট দিচ্ছে, রক্তাক্ত করছে যে তুমি তো এইটা করছিলা। না শুধু এইভাবে বলছেন, আরো খারাপ ভাবে বলছে, আরো অনেক জঘন্য, আরো খারাপ ভাবে বলছে। এবং এই খারাপ ভাবে বলাটা যে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এটা যারা বলেন তারা বোধহয় চিন্তা করেন না যে আমি আরেকজনকে খুনি করছি। তো আমি দেখলাম যে এরকম ভাবে মানুষ কিন্তু অন্যের ক্ষত চিহ্নটাকে খুঁচিয়ে তুলতে পছন্দ করে খুব। তো সেটা কিন্তু মানুষকে আরো ডিপ্রেশনের দিকে ঠেলে নিয়ে যায়। তো আমার মনে হয় যে শেয়ার করার আগে নিশ্চিত হতে হবে যে সেই ব্যক্তিটাকে ভালো বন্ধু কিনা, সে কি ভালো বন্ধু, মানে সে কি রিলায়েবল। না হলে যদি সে না হয় তাহলে কষ্টটা নিজের মধ্যে রাখা উচিত, আদারওয়াইজ বাবা মার সাথে, আর না হলে সাইকিয়াট্রিস্টের সাথে শেয়ার করা উচিত। কিন্তু জরুরি, এটা খুব জরুরি, কিন্তু অন্য কারোর সাথে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের এই সোসাইটিতে, আমি কিন্তু কার্ডিয়াক সার্জন, আমি এটা নিয়ে ডিল করি যে মানে ফিজিক্যাল মানে ডিজিজ, রাইট, কিন্তু মেন্টাল হেলথটা যে খুব জরুরি এটা কিন্তু আমরা অ্যাড্রেস করি না, এটা মানে অ্যাড্রেস করাই হয় না। কিন্তু এটার কারণে কিন্তু আরো অনেক ডিজিজ, ইভেন হার্ট ডিজিজও হতে পারে। এই যে এইটা হচ্ছে সবচেয়ে এই যে মেন্টাল যে ডিপ্রেশন বা মেন্টাল অ্যাগনি, এটা থেকে কিন্তু হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ওবেসিটি হতে পারে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে কি দেখা যায় যে বলিমিয়া নার্ভোসা বা বলিমিয়া যে গুলো হয়, হ্যাঁ, খুব বেশি ওবেস হয়ে যাচ্ছে অথবা খুব বেশি খাওয়া দাওয়া ছেড়ে শুকিয়ে যাচ্ছে, এগুলো হয়। তার মানে কিন্তু মেন্টাল ডিসঅর্ডার থেকে, মেন্টাল ডিসঅর্ডার্স ক্যান লিড টু ফিজিক্যাল ডিসঅর্ডার্স। তো কিন্তু আমরা এগুলো ব্যাপারে আবার আরেকটা বিষয় হচ্ছে, সবাই ভাবে যে আচ্ছা সাইকিয়াট্রিস্টের কাছে যাব, কেউ শুনলেই ভাবে আমি বুঝি পাগল। হ্যাঁ, মানে এটা একটা ধারণা। এটা তো আমাদের দেশের, মানে আমাদের মানুষের মধ্যে একদম যদি আমি আমার পরিচিত কাউকে বলি একটু সাইকিয়াট্রিস্টের কাছে যাও, আমি কি পাগল? হ্যাঁ, আমি কি পাগল? মানে পাগল হতে হবে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে গেলে। মানে এটা একটা বড় ধরনের সমস্যা, যে কারণে কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে আজকালকার যে মানে স্ট্রেস, তবে সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্ট, এগুলার কারণে কিন্তু প্রায় ঘরে ঘরেই দেখা যায় যে এরকম মেন্টাল হেলথ ডিসঅর্ডারের রোগী আছেন, হচ্ছে। এবং এখন কিন্তু কিশোর কিশোরীদের মধ্যে বাবা মা কিন্তু এটা খুব ডিল করছে বাচ্চাদেরকে নিয়ে, এবং সুইসাইডাল হচ্ছে খুব বেশি, এটা কিন্তু খুব বেশি এখন হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলেন যে বন্ধুত্ব, বিশ্বস্ততা, ট্রাস্ট, এই জিনিসগুলো মানুষের জীবনে খুব জরুরি। কিন্তু আপনি যখন বিয়ে করলেন, এবং খুব বিশ্বাস করে নিশ্চয়ই বিয়ে করেছিলেন, কিন্তু একজন এডুকেটেড মানুষ হিসেবে আপনি কি করে ভুল করলেন? আসলে হচ্ছে যে মানে সবসময় একাডেমিক এডুকেশন বা একাডেমিক কোয়ালিফিকেশনটাই কিন্তু এডুকেশন বা ওভাবে মানুষকে স্কিলড করে না। হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে সেটাই হয়েছে যে আমার একাডেমিক কোয়ালিফিকেশন ছিল ইন মাই ফিল্ড, কিন্তু অন্যান্য ফিল্ড সম্পর্কে আমি মোটামুটি বোধহয় একটু অজ্ঞই ছিলাম, যার মূল্য আমাকে এভাবে চুকাতে হয়েছে। তো আসলে একটা মানুষ কিন্তু সব দিকে অ্যাবসোলুট বোকা বা অ্যাবসোলুট চালাক বলে কিন্তু কেউ থাকে না, এটা কম বেশি থাকেই। তো হয়তো সংসার জীবনে বা এরকম রিলেশনশিপের ক্ষেত্রে আমার কিছু বোকামি ছিল, মানে যার মূল্য আমাকে দিতে হয়েছে। তো আমি বলবো যে এই ব্যাপারে যদি একটু সতর্ক হওয়া যায়, একটু সচেতন হওয়া যায়, ইমোশনটাকে না করে বাঁচতে, অবশ্য তো সম্ভব না, এট দ্য এন্ড অফ দ্য ডে যে মানুষ কিন্তু খুব রেশনাল প্রাণী, মানুষ একটা বুদ্ধিমান প্রাণী, কিন্তু সবচেয়ে ইমোশনাল কাজগুলো কিন্তু মানুষই করে। একটা মানুষ কিন্তু আরেকজন মানুষকে দেখবেন যে এমনও হয়েছে যে রাস্তায় একটা মানে পার হওয়া কুকুরকে বাঁচাতে গিয়ে একজন মানুষ নিজের অ্যাক্সিডেন্ট ডেকে এনেছে। মানুষ কিন্তু রেশনাল প্রাণী, বুদ্ধিমান প্রাণী, তারপরে ইমোশনাল কাজগুলো কিন্তু মানুষই করে। রাইট, কিন্তু তারপরও আমি বলবো যে এই যে আপনি আপনার জীবন দিয়ে যেটা বুঝতে পারলেন, হ্যাঁ, আজকের যারা ইয়াঙ্গার জেনারেশন, কিংবা যারা শুধু যে ইয়াঙ্গার জেনারেশনের কথা বলবো তা না, মানে যে কোনো মানুষই যখন এই যে একটা জীবনের ইম্পর্টেন্ট পার্টি ঢুকবে, সেটা তার ফার্স্ট ম্যারেজ হোক, সেকেন্ড ম্যারেজ হোক, থার্ড ম্যারেজ হোক, সেক্ষেত্রে আপনি আপনার দিক থেকে কি অ্যাডভাইস করবেন?
কোন ব্যাপারগুলো তাদের আসলে একেবারে সতর্কতার সাথে দেখা উচিত? আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজেকে ভালোবাসাটা সবচেয়ে আগে জরুরি। সেটা যে কোনো এইজের হোক। কারণ আমি দেখেছি যে অনেকে আছে যে হাজব্যান্ডের প্রতি খুব ডিপেন্ডেন্ট, দেখা যায় নিজের প্রতি কোনো মনোযোগ নাই, কিন্তু হাজব্যান্ড হয়তো হঠাৎ করে কোনো পরকীয়া আসক্ত হলেন, তখন ভদ্রমহিলা ডিপ্রেশনে চলে গেলেন, এবং মারাত্মক ডিপ্রেশন। সেখান থেকে সে যতই ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তার হাজবেন্ড কিন্তু ততই তার থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, এবার অনেকে আছেন যে হাজবেন্ডের অ্যাটেনশন পাওয়ার জন্য সারাক্ষণ বলতে থাকে আমি অসুস্থ, জাস্ট টু ড্র্যাগ অ্যাটেনশন। মানে সবগুলাই কিন্তু একটা মানসিক রোগের লক্ষণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেসবুকেও দেখবেন মাঝে মাঝে আমিই দেখি যে খুব বাজে বাজে কমেন্টস। জি, আমি ওটা বলতে যাচ্ছিলাম যে গালি দেওয়ার যে টেন্ডেন্সি, হ্যাঁ, গালি তো আছেই, নোংরা অশ্লীল কথা। তখন আমি মাঝে মাঝে আমি খুব কমই দেখি, কিন্তু যখন দেখি তো ভাবি আচ্ছা দেখি তো, তবে তার প্রোফাইলে ঢুকি, দেখা যায় যে বেশিরভাগই সবুজ পালক, অবুজ বালক, এই জাতীয় আইডি, মানে যে আইডির আসলে কোনো এক্সিস্টেন্সই নাই। হ্যাঁ, তার মানে তার নিজস্ব কোনো অস্তিত্বই নাই। আচ্ছা, হ্যাঁ, অথবা সে ব্যক্তিগত জীবনে অসুখী। মাঝে মাঝে আমি দেখি যাচ্ছে সে যে আমাকে কমেন্টটা করলো, তার যোগ্যতাটা কি? তখন দেখি যে তার হয়তো তেমন কোনো যোগ্যতাই নাই, কারণ সেজন্যই সে, এটাও কিন্তু একটা মানসিক অসুখ, এই যে ফেক কিছু মানে অন্যকে যে সমালোচনা করা, এটা কিন্তু মনের একটা বিষাদ থেকেই হয়। এই জন্য আমি এই সমালোচনাকারীদের জন্য আমার করুণা হয়, কিন্তু রাগ হয় না, যে তার মনে নিশ্চয়ই কোনো ক্ষত আছে, কষ্ট আছে, যে জন্য সে অন্যকে ছোট করছে। আচ্ছা, হ্যাঁ, এটাও একটা কিন্তু মানসিক অসুখ, যেটা সোশ্যাল মিডিয়ায় অসুখটা খুব দেখা যায় আজকাল। হ্যাঁ, সুতরাং আমাদের এইটা নিয়ে খুব একটা বদার্ড হওয়ার দরকার নেই, যে যখন আমাকে কেউ গালি দিচ্ছে, নোংরা কথা বলছে, সেটা আসলে আমার কানে নেওয়াটা দরকার নেই, কারণ এটা থেকে অনেকেই কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। অনেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে যায়, না আমাকে এরকম বাজে বাজে কথা বলছে। আমি যে ঘটনাটা বলছিলাম যে একজন ওই যে কলেজ শিক্ষিকা, তার একটা স্টুডেন্টকে বিয়ে করেছিলেন। আচ্ছা, একটা অসম বিয়ে করেছিলেন, বিয়ে করতেই পারেন। এগেইনস্ট দ্য উইন্ড যখন কেউ একজন যাবেন, তখন তাকে নিয়ে সমালোচনা হবেই। সমালোচনাকে সহ্য করার মানসিকতা আছে দেখে তো উনি বিয়ে করেছিলেন, কিন্তু মানুষ এতটাই তাকে সমালোচনা করলো, একটা পর্যায়ে উনি ওই ভদ্রমহিলা আত্মহত্যা করলেন। কিছুদিন আগের ঘটনা। হ্যাঁ, কিছুদিন আগের ঘটনা। তো তাহলে এটা কত একটা ভয়ঙ্কর জিনিস। এবং আমরা কিন্তু কেউ এই দায়টা নিচ্ছি না যে আমার একটা ছোট্ট খারাপ কথার কারণে একটা মানুষ জীবন থেকেই চলে গেল, এই দায়টা আমরা কেউ নেই না এবং ভাবিও না। আর এই যে যেটা বলছিলেন যে অসম বিয়ে, এই অসম বিয়ে কি শুধু এখন আমাদের দেশে হচ্ছে তা তো না, যুগ যুগ আগে থেকে তো এই অসম বিয়ে হয়ে আসছে। কিছুদিন আগেও যেমন আমরা দেখলাম যে একজন বয়স্ক লোক একটা ছোট মেয়ের সাথে যেমন তার বিয়ে হলো। তো এটা নিয়ে অনেকেই বলছে এটা আমাদের সমাজ খুব খারাপ কিছু শিখছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি যে একটু পেছনের দিকে যদি যাই, খুব বেশি দিন তো হয়নি যে আমরা সমবয়সী বিয়ে করছি, কিংবা 2-3 বছরের ডিফারেন্সে বিয়ে করছি। আমাদের দেশে এটাই অনেক বেশি ছিল যে খুব বয়স্ক, লাইক 13, মানে আমাদের বাবা মারাও তো 13-14 বছরের ডিফারেন্সে বিয়ে করা ছিল। তো সেই জায়গা থেকে যখন আমরা এই কথাগুলো বলছি, এটা কি আসলে কতটা যৌক্তিক? আসলে ব্যাপারটা হচ্ছে যে যদি এজ ডিফারেন্সে বিয়ে হয়, এটা তো আসলে কমন যে ডিফারেন্সে বিয়ে হতে পারে, কিন্তু আসলে সমালোচনাটা সেজন্যই হয়েছিল বোধহয় যে ব্যাপারটাকে নিয়ে খুব বেশি মিডিয়া, তারা খুব বেশি মিডিয়াতে এসেছেন, বা এটা এই জন্য বোধহয় আমাদের সবকিছুই যা কিছু ভাইরাল সেটা নিয়ে আমরা মিডিয়া অনেক বেশি বেশি টানাটানি করছি। এনিওয়েজ, হয়তোবা সময়টাই ভাইরালের, কিছুই করার নাই। তবে যেটা আমি আপনার সাথে শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে এই যে অসম বিয়ে, সেটা ছেলে মেয়ে অসম হোক, বা ছেলে বড় হোক, মেয়ে বড় হোক, হোয়াট এভার, সেক্ষেত্রে কি এটা মনে হয় না যে আমাদের সমাজে এখনো বিয়েটা এখনো অনেক জরুরি, সেটা অসম হোক কিংবা সম হোক? বিয়ে না করে সমাজে থাকার চাইতে কি বিয়ে করে থাকাটা ভালো, নাকি না করেও থাকতে পারে? না, আমি বিয়ের পক্ষে। কারণ হচ্ছে যে বিয়ে না করে থাকাটা একটা মেয়ের জন্য, একটা মেয়ের কিন্তু শুধু ইকোনমিক বা ফিনান্সিয়াল সিকিউরিটি লাগে তা না, একটা মেয়ের আমাদের সমাজে আমাদের সমাজের প্রেক্ষাপটে তার কিন্তু সোশ্যাল সিকিউরিটি লাগে। কারণ সোশ্যাল সিকিউরিটি না থাকলে নানা ধরনের মানুষ কথা বলেই,
এটা ঠিক যে মানুষের কথাকে কান না দিলেও চলে, কিন্তু হয় কি এই কথাগুলো যখন খুব বেশি বলা হতে থাকে, সে তো মানুষ, তাকে কিন্তু এটা একটা সময় ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে। যেহেতু যুগ যুগ ধরে বিয়ে প্রথাটা আমাদের সমাজে চলে এসেছে, এজন্য আমি এই প্রথাটার পক্ষে। কারণ যে কোনো প্রথা যখন অনেক দিন ধরে এক্সিস্ট করে, বুঝতে হবে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে দেখেই দ্যাট ইজ এক্সিস্টিং। হ্যাঁ, তা আমি এটা আমি সবসময় বিয়ের পক্ষে। এটা হচ্ছে যে শুধু মেয়ের জন্যই না, ছেলের জন্য, একটা ছেলের জন্য কিন্তু একটা মানে সঙ্গী খুবই দরকার। না হলে একটা দিন শেষে তাকে এক জায়গায় ফিরতে হবে, তাকে একটা জিনিস কারোর সাথে শেয়ার করতে হবে। তো এটা যদি একটা মানে লিগাল রিলেশনশিপ থাকে, সেটা তাকে একটা মেন্টাল পিস দেয়, যেটা কোনো অন্য ধরনের রিলেশনশিপ দেয় না। আপনার বিয়েটা এই ঘটনার আগে পর্যন্ত কেমন বিয়ে ছিল? সাধারণত ভালো মন্দে মেলানো যে সম্পর্কটা থাকে। আর হচ্ছে যে আমি সবসময় এটা মনে করেছি যে আমি স্টুডেন্ট হিসেবে যাই হই না কেন, বা আমি একজন পরবর্তীতে কার্ডিয়াক সার্জন হই না কেন, ঘরের মধ্যে আমি কিন্তু বউই। তো বউয়ের যে যত ডিউটিজ আছে বা যেটা আমি মানে করা উচিত একজন স্ত্রীর আমি মনে করেছি, আমি কিন্তু সবই করেছি। আর হচ্ছে যে তার যেহেতু উনিও কিন্তু তার কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, যেটা আমি কেম টু নো আফটার 5 months অফ মাই ম্যারেজ। মানে বিয়ের 5 মাস পরে আমি জানতে পারি। কোন ধরনের মানসিক সমস্যা ছিল তার? তার সিজোফ্রেনিয়া ছিল। আচ্ছা। তো আমি বললাম না যে আই কেম টু নো অ্যাবাউট দিস অ্যাবাউট 5 months আফটার মাই ম্যারেজ। তো এই জন্য আমি তাকে হ্যান্ডেল করেছি অ্যাজ আ পেশেন্ট, উইথ পেশেন্স, উইথ সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি আমি হ্যান্ডেল করেছি। তার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েও কখনো আমি এটাকে ওভাবে করি নাই, কিন্তু সে আমাকে ভালোবাসতো অনেক। মানে যখন ভালোবাসে তখন অনেকই ভালোবাসতো। আচ্ছা, তার মানে আপনি তাকে সবসময় ভালোবাসার চোখেই দেখেছেন এবং অলওয়েজ তাকে ট্রিট করেছেন যে হ্যাঁ, যেই জায়গাগুলো তার সমস্যা আছে সে যদি হার্শ হয়েছে বা সে যদি ভায়োলেন্ট অ্যাক্টও করেছে, আমি এটাকে মানে কখনো ওভাবে নেইনি। আচ্ছা, এবার একটু খারাপ সময়টায় যাই। আপনার যে সময়টা আপনি জেলে ছিলেন, যে সময়টা, সেই সময়টায় আপনার এটা তো একটা কম সময় ছিল না, যে আমরা সবাই জানি অনেক সময়, হ্যাঁ, এটা একটা 3 বছর, হ্যাঁ, এবং একজন স্বাভাবিক মানুষ তার জন্য কিন্তু 3 বছর মানে 300 বছরের সমান আমার কাছে যেটা মনে হয়। তো সেই সময়টার অনেক ঘটনাই আমরা শুনেছি যে আপনি গার্ডেনারের কাজ করেছেন, অনেক পেশেন্টের জন্য আপনি কাজ করেছেন, কিন্তু ঢোকার পরে আপনি বলেছেন অনেক জায়গায় আমি শুনেছি যে ঢোকার পরে আপনার জন্য জায়গাটা ইজি ছিল না। সেই সময়টা যে ঘটনাগুলো ঘটেছে, কিছু কিছু ঘটনা একটু যদি বলেন আমাকে, যেগুলো আপনি ফেস করেছেন এবং সেগুলো আপনার মানসিক সমস্যাগুলোকেও আপনি নিজে ওভারকাম করেছেন। এই যে আমি একটা ঘটনা তো বললামই যে কিভাবে আমি আবার ইতে ফিরে গেলাম, যে মানে আই হ্যাভ টু লিভ। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে মাঝে মাঝে ওখানে গিয়ে যেমন একটা জিনিস দেখেছি যে ওখানে কাশিমপুর কারাগারে অনেক গাছ আছে। একদিন আমি দেখলাম যে খুবই সুন্দর একটা ব্লু কালারের পাখি, আর একটা ইয়েলো কালারের পাখি। সেটা যে কি অদ্ভুত দৃশ্য, আমি শুধু অস্ট্রেলিয়াতেই দেখেছিলাম, মেলবোর্নে এরকম পাখি, কিন্তু আমি কিন্তু এরকম কোথাও আর দেখি নাই। মানে এরকম খোলা জায়গায় অস্ট্রেলিয়াতে দেখেছি, ইসের ভিতরে, মানে আর্টিফিশিয়াল ইসের ভিতরে পাখি, কিন্তু এখানে দেখলাম চোখে। আমার মনে হয় পৃথিবী কত সুন্দর। তো মানে ছোটখাটো জিনিসে তখন মানে বাঁচার নিজেকে, এটা আসলে নিজেকে ইনপুট দেওয়া, নিজেকে করা যে আমাকে বাঁচতে হবে। তো এটাই আমি বলতে চাই যে সব মানুষের জন্য কষ্টের তো বড় বড় কারণ থাকে ডিপ্রেশনের, হয়তো যে হয়তো কারো স্বামী এরকম করেছে, কারো প্রেমিক প্রতারণা করেছে, হয়তো দেখা যাচ্ছে যে ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে, হ্যাঁ, বন্ধু প্রতারণা করেছে। আপনার বন্দিনী থেকে 2-1টা স্টোরি যদি আমাদেরকে শেয়ার করেন। বন্দিনী স্টোরি তো আসলে আমরা যেহেতু আজকে মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, সেরকমই কিছু শুনতে চাই। তো এখানে কারাগারে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি যে যারা বেশিরভাগ দিন থাকে, ধরেন 16 বছর, 17 বছর, 18 বছর ধরে আছে, তাদের মেন্টাল হেলথের একটা বড়
চেঞ্জ হয়। কিন্তু মেন্টাল হেলথের যেহেতু মানে কোনোখানে কিন্তু মেন্টাল হেলথের কোনো ট্রিটমেন্ট নেই, কোনোখানেই নাই, এবং এটাকে অ্যাড্রেসও করা হয় না। সেখানে কারাগার তো হবে না। হ্যাঁ, তো দেখা যায় কি সেই মানুষগুলোর মধ্যে অনেক মেন্টাল ডিসঅর্ডার, তারা হয়তো নিজেরাও বোঝে না, কিন্তু আছে, আমি লক্ষ্য করেছি। যেমন দেখা যায় যে তারা ঝগড়াঝাটি, গালাগালি, অশ্লীল কথাতে আনন্দ খুঁজে পাচ্ছেন। থাকে না যে মানুষের মধ্যে যখন দীর্ঘদিন পরিবার থেকে দূরে সব রকম মুখ মানে একটা বন্দিত্ব, তখন কি হয় তাদের মেন্টাল মানে তাদের যে ভিতরে যে খারাপ জিনিসগুলো চলে আসতে থাকে। হ্যাঁ, তো দেখা যায় যে কি করে জানেন, কেউ কেউ সকালবেলা যখন ঘুম ভাঙতো তখন মানে যেদিন ঝগড়া ছাড়া ঘুম ভাঙতো, আজকে কি জানি নাই মানে ঝগড়ার শব্দ নাই কারাগারে, কে কেমন কথা। আচ্ছা, আবার কেউ কেউ ঝগড়াটা একটু ঝগড়া শুরু হলো কোথাও, তখন সবাই স্যান্ডেল উল্টায় রাখতো, মানে স্যান্ডেল উল্টালে ঝগড়া আরো বাড়বে, মানে ঝগড়াটাই হচ্ছে তাদের রিক্রিয়েশন। তার মানে মানুষ যখন আসলে এরকম কষ্টে বা ইতে থাকে তখন হয় কি অসুস্থ রিক্রিয়েশন খোঁজে। এই যে যেটা আমি বললাম যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কিছু অশ্লীল কথা মানুষ ব্যবহার করছে, বেশিরভাগই করছে। তাদের প্রোফাইলটা গিয়ে আপনি একবার যদি ঘেঁটে আসেন দেখবেন তারা আসলেই মানসিকভাবে অসুস্থ। এই জন্য নোংরা কথা বলে বা অশ্লীল কথা বলে একটা প্লেজার নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আপনি কখনোই দেখবেন না কোনো অথেন্টিক কোনো ভেরিফাইড আইডি থেকে আপনার নামে কোনো খারাপ কথা এসেছে, কোনো সময় দেখবেন না। দেখবেন যে এইসব অবুঝ বালক, নদীর পালক, এইসব জাতীয় থেকেই খারাপ কমেন্টগুলো আসে। তো আমি বলবো যে এগুলা হচ্ছে একটা অসুস্থতা। আবার কারাগারে দেখেছি যে একজন আপা ছিলেন, উনি একটা চেক ডিসঅর্ডারের মামলায় এসেছিলেন। উনি গ্যারান্টার ছিলেন সম্ভবত। মানে একজন লোন নিয়েছেন চেকের মাধ্যমে, লোন শোধ করেন এক বিগ অ্যামাউন্ট, উনি গ্যারান্টার হয়েছিলেন। উনি কিন্তু কিছু জানেনই না। উনি ব্যাংকে চাকরি করতেন না, ব্যাংকে চাকরি করতেন না, লোন নিয়েছিলেন, উনি গ্যারান্টার হয়েছিলেন, এত বুঝেও না, উনি জেলে চলে এসেছিলেন। আর জেল জিনিসটা ওনার জন্য এত ভয়ঙ্কর একটা ছিল, উনি কিন্তু আস্তে আস্তে মানসিক রোগী হয়ে গেলেন। এবং উনি মানসিক রোগী হয়ে গেলেন দেখে জেলখানার মানুষ কিন্তু তাকে মমত্ব নিয়ে ডিল করে নাই, তার প্রতি আরো হার্শ হয়ে ছোট ছোট বাচ্চা যারা ছিল তারাও তাকে ঢিল ছুটতো। আস্তে আস্তে সে আরো বেশি মানসিক রোগী হয়ে গেল। যাই হোক, আল্লাহর রহমত, ভদ্রমহিলাকে বেশি দিন থাকতে হয়নি, 1.5 মাসের মধ্যে উনি বের হয়ে চলে গেছেন। কিন্তু বের হওয়ার পরে উনি আরো 5 মাস রিহ্যাবে ছিলেন। আচ্ছা, কারণ হচ্ছে যে এই যে ট্রমাটা এবং আশেপাশের মানুষগুলো তাকে সুস্থ থাকতে দেয়নি। জেলের কথাটা কেন বললাম, যেহেতু বন্দিনীতে অনেক রকমের গল্প আছে, যেহেতু আমি পুরোটা আমি পড়িনি, তো এই কারণে আমি বললাম যে ওখান থেকে যদি এমন কোনো স্টোরি বলতে পারেন যে কিশোর এই বয়সের খুব ইয়াং এজের কোনো মেয়ে যদি যেয়ে থাকে বা তার কোনো যদি স্টোরি থাকে, আমি যেহেতু জানি না, ইয়াং এজে প্রেমের ক্ষেত্রেও কিন্তু অনেকে এরকম ডিপ্রাইভ হওয়ার ফলে কিন্তু মানসিক রোগী হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। যেমন হচ্ছে যে একটা ইয়াং এজে তো এখানে তো সবাই 18-এর পরেই, এই কাশিমপুর মহিলা কারাগারে 18-এর পরেই আসে। তো এরকম তো অনেকেই ছিল। বিশেষ করে দেখা যায় যে ড্রাগ অ্যাবিউজ যারা করছে তারা কিন্তু একটা ডিপ্রেশন থেকেই করছে। অনেক ইয়াং মেয়ে ছিল, একটা ইয়াং মেয়ে ছিল, তো সে কিন্তু তার বাসা গুলশানে, তার বাবা যথেষ্ট ইকোনমিক্যালি ওয়েল অফ। তো সে হচ্ছে যে যখন জেলে আসলো তো সে আমাকে দূর থেকে দেখে আমি তখন মাটি খোঁচাচ্ছি, গার্ডেনের কাজ করছি, তখন সে এসে আমার পাশে দাঁড়াচ্ছেন। তো আমি দেখলাম, দেখে বোঝা যায় না যে সে একটা তার সোশ্যাল স্ট্যাটাসটা বোঝা যাচ্ছে তার কাপড় চোপড় দেখে। তো আমি তাকে সে আমাকে জিজ্ঞেস করলো, সাব্বিরা আপু না, ইফ আই এম নট রং? আমি বলছি হ্যাঁ। আপনি মাটি খোঁচাচ্ছেন? বলছি হ্যাঁ। তখন সে খুব অবাক যে আমি কিভাবে এটা করছি। সে কি আগে থেকে চিনতো? না, যেহেতু আমি খুব ভাইরাল ছিলাম ওই সময়, সে আমাকে চিনেছে। আচ্ছা, হ্যাঁ। তো সে এসে কথা বললো। আমি বললাম যে তুমি কি কেসে এসেছো? তখন বললো যে সে আইস নিয়ে এসেছে। আচ্ছা, আইস সেবন করার জন্য সে এসেছে। তুমি কেন আইস সেবন করো? আপু আমার কিছু ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা। সে মালয়েশিয়াতে পড়তে গিয়েছিল, ওখানেও তার মালয়েশিয়া পড়তে
ভালো লাগে না। ওখানে সে প্রথমে ইয়াবা ধরে, দেশে এসে ইয়াবা খাওয়া শুরু করে তার সার্কেলের সাথে, তাও ভালো লাগে না। তারপর আইস ধরলো, তারপরেও কিছু ভালো লাগে না, মানে ভালোই লাগে না। তা এই মানে সব কিছু তার আছে, হ্যাঁ, বাবা মার টাকা আছে, তার যে কোনো কিছু, তার এডুকেশন আছে, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না যে আজকে আমি সকালে এটা খেয়েছি, আমি দুপুরবেলা কি খাবো, চিন্তা করতে হয় না, বা কোনো কিছুর জন্যই তার কোনো কিছু নাই জীবনে, আফসোস, তারপর তার কিছুই ভালো লাগে না। তো তো সে মেয়েটা আমাকে অনেক লক্ষ্য করতো। আবার এবং আমি যখন ওই যে টিনের থালায়, কয়েদিদের থালায় ভাত খেতাম, তখন সে এটা দেখতো, মানে সে আমাকে খুবই ভালো লক্ষ্য করতো। তখন আমাকে সে বলতো যে আপনি ওই রকম একটা অবস্থা থেকে আপু তুমি এগুলা করছো, তুমি কেমনে পারতেছো? তখন আমি বললাম যে আসলে ভালো লাগাতে হয়, হ্যাঁ, আমাদের অনেক কিছু আছে, তাও মনে হয় ভালো লাগে না, ভালো লাগছে না, হুদাই ভালো লাগছে না। কিন্তু আমাদের অনেক বাচ্চাদের মধ্যেই আছে এটা, যে ভালো লাগে না, এবং এই ভালো লাগে না থেকেই চলে যায় ডিপ্রেশনে, এবং সেখান থেকে অ্যাডিকশনে, হ্যাঁ, সেখান থেকে অ্যাডিকশনে, সেখান থেকে সুইসাইডাল টেন্ডেন্সিতে। হ্যাঁ, তো এই যে ভালো লাগে না, ভালো না লাগলেও ভালো লাগাতে হবে, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আমাকে ভালো লাগাতে হবে। খুব সুন্দর একটা কথা, মানে সেটা হচ্ছে যে ভালো লাগাতে হবে, যে ভালো না লাগার যে বিষয়টা আমাদের বাচ্চাদের মধ্যে ঢুকে গেছে, এবং এই যে আমরা অনেক বেশি ডিভাইসে ঝুঁকে গেছি, এবং এটা ছাড়াও আরো অনেক ধরনের অ্যাডিকশনে আমরা এখন আমাদের দেশে দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে, সেটা শুধু যে মানসিক থেকে যে ফিজিক্যাল হয়ে যাচ্ছে সেটাও আসলে দেখা দরকার, এবং আমাদের সাইকোলজিস্টও অনেক মনে হয় বেশি দরকার। হ্যাঁ, আসলেই কনসালটেশনটা খুবই জরুরি। কনসালটেশন করতে হবে মানে আশেপাশের যারা কিছু বোঝেই না সেসব লোকজনের সাথে না। আমার সাথে মাত্র পরিচয় হলো, তার সাথে আমি দুঃখের কথা বয়ান করা শুরু করলাম, কালকে সেই আমার কথা মানুষকে ছড়িয়ে দেবে, মানে দেখা যাবে যে আমাকে নিয়ে টেনে একটা হাসির বস্তুতে আমি পরিণত হব, ফলে কি হবে, ডিপ্রেশন বাড়বে। তার চেয়ে এটাই ভালো একটা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে নিজের সমস্যা তাকে বলা, কারণ ডক্টরসরা এই কথা কখনো কাউকে ছড়িয়ে বেড়াবে না। তো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডিসিপ্লিনড লাইফ। আমি মনে করি যে আমি যে বেঁচে আছি 3 বছর জেল খেটে, মানে এত কষ্টের মধ্যে, মানে খাওয়া দাওয়া হোক বা শোবার জায়গা হোক, মানে এক হাত জায়গার মধ্যে শোয়া, ওয়াশরুমের অবস্থা বা গোসলের ময়লা পানি ছেঁকে গোসল, মানে সবকিছুর মধ্যে আমি সার্ভাইভ করে গেছি একটা কারণে, যে আমি খুব ডিসিপ্লিন লাইফের মধ্যে গেছি। আমার লাইফে কোনো ধরনের কোনো অ্যাডিকশনের ছোঁয়াও জীবনে ছিল না, যে কারণে আমি সার্ভাইভ করেছি। তো আমার মনে হয় যে বাচ্চাদের বাবা মার ক্ষেত্রে আমি বলবো যে যদি ডিসিপ্লিনের মধ্যে তাদের বাচ্চারা থাকে, এমন না যে তাকে খুব আহামরি ভালো স্টুডেন্ট হতে হবে, হ্যাঁ, ভালো স্টুডেন্ট হওয়া মানে জীবনে সাকসেসফুল হওয়া না, তো কিন্তু ডিসিপ্লিন ওয়েতে যদি সে চলতে পারে, তাহলে যে কোনো প্রতিকূল পরিবেশে সে কি করবে, কখনো আত্মহননের পথ বেছে নেবে না, তার মধ্যে একটা ফাইট করার টেন্ডেন্সি থাকবে। আর সবকিছু খুব মানে পেয়ে গেলে হয় কি মানুষের আর বেঁচে থেকে কি লাভ, সবসময় একটা ফোকাস বা এইম থাকলে কিন্তু আমার মনে হয় না যে কারো মাথায় সুইসাইডাল টেন্ডেন্সিটা আসবে। ফোকাসটা থাকতেই হবে যে আমাকে ওই জায়গাটা যেতে হবে। আমার মনে হয় এটা আপনার জীবনে আপনি খুব কাজে লাগিয়েছেন। এবং মানে কেউ যদি ভাবে যে আমি কারো বউ হব, আর কিছু না, আমি বাসায় থাকবো, তারপর আমি খুব লক্ষ্মী টাইপের একটা বউ হব, ওটাই আমি খুব ভালো, ওটাই আমার ফোকাস, আচ্ছা, তাহলে কিন্তু ডিপ্রেশনে আসার কোনো সম্ভাবনা নাই। তবে আমি সবসময় ব্যক্তিগতভাবে মেয়েদের ব্যাপারে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার ব্যাপারে খুব একটা জরুরি মানে মনে করি। তাহলে কারণ সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু ইউজুয়ালি মেয়েদের মধ্যে খুব দেখা যায়। তো আমি মনে করি যে কেউ যখন নিজের একটা জগৎ থাকবে, অন্যের জগতে মানে নিজের মনের মানে পাগল মনের লাগামের ঘোড়ার লাগামটা নিজের হাতেই থাকা ভালো। আচ্ছা, এবার একটু নেগেটিভ কোশ্চেন করি, আর প্রেমে পড়বেন? পড়তেও পারি। হ্যাঁ, মন যতক্ষণ থাকবে ততক্ষণ প্রেম থাকতেই পারে। ওকে, আর মানে প্রেমে পড়ার পরে বিয়ের ক্ষেত্রে এবারে কি খুব চিন্তা ভাবনা করে করবেন নাকি?
আচ্ছা, কিছু কিছু মানুষ আছে না যে তার মানে দেখেও শিখে না, ঠেকেও শেখে না। তো এই মানে আমি ইমোশনাল দিক দিয়ে মানে আমি এখনো খুব একটা আমি মানে শক্ত এখনো হতে পারি না। হ্যাঁ, এই জন্য আমি ঠিক জানি না যে আসলে আমি সত্যি কি করব। কিন্তু জীবনে সঙ্গী যেহেতু প্রয়োজন, সুতরাং সত্যিকারের সঙ্গী আসলে হয়তো তখন মানে যে উইথ মাই অল প্যারাজ আমাকে নিবে আর কি, মানে কারণ আমার তো অনেক প্যারাময় জীবন। আচ্ছা, ডক্টর হয়েও আপনি টিকটক করেন? আমার টিকটক আইডি নাই, মানে রিলস বানান। হ্যাঁ, তো এই যে রিলস বানান, এটা কখনো কি মনে হয় যে আমি মানে আপনার পেশাগত দিকে এটার কোনো প্রভাব পড়ে? লাইক রিলসে আচ্ছা সে রিলস বানায়, এরকম কোনো কিছু হয়? কখনো শুনেছেন? নেগেটিভ কমেন্টস আমি বললামই যে থাকবেই, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে রিলস গুলো বানাই আমার প্রত্যেকটা রিলসের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে। আচ্ছা, যেমন হচ্ছে যে আমার অনেক রিলসই থাকে হেলথ রিলেটেড, একটা থাকে, মেসেজ থাকে, কোনো কোনো সময় মোটিভেশনাল স্পিচ থাকে। একদম অ্যাবসোলুট শুধু চেহারা দেখানোর জন্য রিলস এরকম আমার খুব বানাই না তা বলবো না, কিন্তু এরকম খুব কমই আছে। এবং যদি তা থাকে সেটার পিছনেও কিন্তু আমার একটা মোটিভ থাকে যে এই কারণে। হ্যাঁ, তো আমার একটা লক্ষ্য আছে যে আমি যে মানে আমি আগে যেমন আমাকে নিজেকে আবিষ্কার করেছি, নিজেকে দেখেছি অ্যাজ আ কার্ডিয়াক সার্জন, কিন্তু আমার লাইফের এই এপিসোডটা যাওয়ার পরে আমি নিজেকে দেখি মানে আমার মনে হয় যে আমি একটা মানুষ এবং আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সেটার জন্য আমি লেখালেখি করছি বা LLB পড়ছি বা আদার্স যে কাজগুলো করছি, তো আমার মনে হয় যে এটার জন্যই করছি। আচ্ছা, সিনেমা করবেন নিজের গল্প নিয়ে? আসলে আমার তো সিনেমা বানানোর মতো সেই দক্ষতা বা ক্ষমতা কোনোটাই নেই। তো যেহেতু একজন পরিচালকের হাতে পড়েছে, তুমি আচ্ছা তাহলে করার ইচ্ছা আছে তো সেখানে? আমি তো করছি না, মানে আমি অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার আমি আছি। আচ্ছা, স্ক্রিপ্ট রাইটার হিসেবে, কিন্তু আপনি অভিনয় করবেন না? এখন আমার ডিরেক্টরের ইচ্ছা যে আমি একটা ছোট পার্টি অ্যাপিয়ার করি। আই ডোন্ট নো, মানে এটা আচ্ছা, আমি তো বলতে চাচ্ছিলাম আমরা কি তাহলে মানে ডক্টর সাবরিনাকে এরপরে নায়িকা সাবরিনা হিসেবে দেখবো কিনা? নায়িকা হয়তো হব না, কিন্তু অ্যাজ এ ক্যারেক্টার আর্টিস্ট আই ক্যান প্লে আ রোল। না, যদি বলতেন যে হ্যাঁ নায়িকা, তাহলে জিজ্ঞেস করতাম তাহলে কি সুপারস্টার শাকিব খানকে আমরা সেখানে দেখতে পাবো? মানে এখন যেহেতু ডক্টর নিয়ে অনেক কথা হচ্ছে, তো আমি ওটা বলতে চাচ্ছিলাম যে যদি সিনেমাই করে না, যদি আপনি নায়িকা হন, সেখানে কি আমাদের সুপারস্টার শাকিব খান থাকবে কিনা? শাকিব খান তো হচ্ছে গিয়ে মানে আসলে সুপারস্টার, এবং তার মধ্যে একটা অ্যাকচুয়াল যে হিরো ম্যাটেরিয়াল সেটা তার মধ্যে আছে, মানে দেখেই মনে হয় যে বা হিরো শুড বি লাইক হিরো শুড বি লাইক হিরো। কিন্তু আমার যেটা আমার লাইফে একজন রিয়েল লাইফ হিরো দরকার। আচ্ছা, হ্যাঁ, আর আমি মনে করি যে আমি এবং আমার মতন যেসব নারী দে আর স্ট্রাগলিং ফর দেয়ার এক্সিস্টেন্স, তারা হচ্ছে রিয়েল লাইফ নায়িকা। তাদেরকে মুভিতে নেমে নায়িকা হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সুপার, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। দূর থেকে অনেক কিছুই দেখা যায়, অন্যরকম মনে হয়, কিন্তু কাছ থেকে যখন একজন মানুষের সাথে বসা হয়, কথা হয়, তখন কিন্তু সেই রিয়েল মানুষটাকে আমরা ফিল করতে পারি, বুঝতে পারি, এবং তার কাছ থেকে অনেক কিছু শিখতেও পারি। সবসময় একজন নেগেটিভিটির মধ্যে দিয়ে যে মানুষটা গেছে, তার কাছ থেকে নেগেটিভ জিনিসই আসবে না, তার কাছ থেকে অনেক পজিটিভ জিনিসও আসতে পারে। সুতরাং আমাদের আসলে ওই জায়গাটা দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ। কিছু যদি আমাদের সাইকো ল্যাবের দর্শকদের জন্য বলতে চান, মানে যারা দেখবে, প্রত্যেকে অন্তত সাবরিনাকে তো মানুষ পছন্দ করে, অপছন্দ করে, দুটাই আছে, কিন্তু পছন্দ অপছন্দ যাই থাকুক, আমার লাইফ থেকে তাদের অনেক কিছু শেখার আছে। যে আমার লাইফের এত ড্রাস্টিক একটা ঘটনা ঘটেছে, একটা পতন, হ্যাঁ, তারপরেও কিন্তু আমি উঠে দাঁড়িয়েছি। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো কি পারবো না সেটা আল্লাহ পাকই জানেন, কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি আমি স্ট্রাগলিং অ্যান্ড ট্রাইং অ্যাট লিস্ট, এটাই কিন্তু অনেক বড়। and we should support you. মানে মানুষ হিসেবে মানুষকে আমাদের সাপোর্ট করা উচিত, যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষের জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। উইশিং ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। চাইবো আপনি আরো অনেক বড় হন এবং আমাদের জন্য আরো অনেক সুন্দর কিছু উপহার দিবেন। ডক্টর হিসেবে তো অবশ্যই ভবিষ্যতে নিশ্চয়ই আরো লিখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আর আপনার কাজ তো আমরা সবসময় দেখছি, সুতরাং আমি আশা করব যে এগুলো থেকে আমরা অনেক ভালো ভালো কিছু পাবো। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন এবং দেখবেন, তাদের সবার জন্য একটা কথাই বলতে চাই
সাইকোল্যাবে আমরা সেই কথাগুলোই বলছি, যে কথাগুলো আমরা সবসময় বলি না, আমরা বলার মানুষ পাই না। আর যে কথাগুলো শেয়ার করছি সেগুলোর সাথে হয়তো আপনার জীবনের কিছু মিলে যেতে পারে। আপনি যদি সেগুলো শেয়ার করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই সিটে বসে আপনিও আপনার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করে যেতে পারেন। অনেক কিছু জানার আছে, শিকার আছে আমাদের চারপাশে সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, মনের যত্ন নিবেন, মনের ডাক্তারের কাছে যেতে হলেও তার কাছেও যাবেন।